পিএসসি ক্লার্কশিপ 2024 টোটাল 4টি শিফটের মাধ্যমে এক্সাম হয়েছে, যেটা 16ই নভেম্বর 2টি শিফট এবং 17ই নভেম্বর 2টি শিফট। আজ আমি তোমাদের 16ই নভেম্বর ফার্স্ট শিফটের যে সমস্ত অঙ্ক প্রশ্নগুলি ছিল তার আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেব যে 10জন পুরুষ একদিনে 10জন পুরুষ একটি কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা একটি কাজ 12 দিনে শেষ করে। ঠিক আছে, তাহলে আমাদের যেমন লেখা হয় এরকম লিখি। তাহলে 10 ম্যান কি করছে না 15 দিনে করছে এবং 15 জন মহিলা মানে 15 উমেন কত দিনে করছে না 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা কিভাবে বার করি না দুটোর লসাগু। তাহলে 12 15 লসাগু কত না 60, এটা আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে 15 4 60 আর কি 12 5 60। কিন্তু আমাদের চাইছে কি না 10 জন পুরুষ এবং 15 জন মহিলা। তাহলে 10 জন পুরুষ মানে 10 ম্যাম প্লাস 15 জন উমেন একসাথে কতদিনই কাজ করতে হবে। তাদের এফিসিয়েন্সি কত 4 আর 5 9, তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি 9। তাহলে তারা কতদিনে কাজটি শেষ করতে পারে না 60 টোটাল কাজ বাই 9 মানে 3 30 না 3 20 60। তাহলে 3 6 18 2 3 মানে 6 পূর্ণ 2 3 দিনে তারা একসাথে কাজটি শেষ করতে পারবে। অ্যাকচুয়াল এটা কি করা আছে সে যেটা আমরা এ ধরি তার মানে পুরোটা ধরে নাও, অ্যাকচুয়াল বি এটা পুরোটা। তাহলে এ আর বি একসাথে কতদিনে কাজটি শেষ করতে পারবে সেই রকম নর্মাল প্রসেস, কিন্তু বলা আছে 10 জন ম্যান আর 15 জন উমেন। দেওয়া থাক, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখি 32 নাম্বার, দুটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে 7:8, মানে স্পিডের অনুপাত কি দেওয়া আছে না 7:8। ঠিক আছে, যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায়, তাহলে দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় যদি 400 কিমি যায় তার মানে সে 1 ঘন্টায় কত যাচ্ছে না 1 ঘন্টায় যাচ্ছে 400/4 মানে 100 কিমি। তাহলে 1 ঘন্টায় যত দূর যায় সেটাই তার কি গতিবেগ। এটা কার গতিবেগ দেওয়া আছে না দ্বিতীয় ট্রেনটার, দ্বিতীয় ট্রেনকে এটা। তাহলে 8-এর মান কত দেওয়া আছে না 100 কিলোমিটার। তাহলে আমার কি মান চাইছে না প্রথম ট্রেনের গতিবেগ কত, তাহলে 7-এর মান কত, তাহলে 7-এর মান কত হবে 8 কতয় 100, 8 1 8, 8 2 16, 8 5 12.5। ঠিক আছে, তাহলে 7 × 12.5 করলে আমরা কি পাবো না 7 12 84, 5 7 35, 84 আর 3 85 কিলোমিটার, 87.5 কিলোমিটার। কেউ চাইলে এরকমই করতে পারো যে 8-এর মান যদি 100 হয় তাহলে 7-এর মান কত, সেম জিনিস 100/8 × 7, সে অ্যান্সার কী পাবে সে অ্যান্সার 87.5। ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো 34 কি বলা আছে দুটি মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হয় না প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। ঠিক আছে, তাহলে যদি ফার্স্ট কাজ আমি একটা করতে পারি অপশন টেস্ট না চেক করে করে দেখব না প্রতি ক্ষেত্রে যে কোনটায় ভাগ করলে 3 করে ভাগশেষ থাকছে। আরেকটা কি সেকেন্ড প্রসেস কি, এটা হলো ফার্স্ট। সেকেন্ড কি না আমি 143 থেকে যদি 3 প্রথমেই বিয়োগ করে দিই তাহলে থাকে কত না 140। মানে এই 140কে কোন অপশানটা দ্বারা ভাগ করা যায়, দেখো অপশান এতে কি হয় 2 দ্বারা যায় কিন্তু 11 দ্বারা যায় না, এটাতে কোনোটাই দ্বারা যায় না, এটা 3 দ্বারা যায় না, 7 দ্বারাও যায় না। তাহলে অপশান ডি একমাত্র ঠিক, মানে 140কে 5 দ্বারা ভাগ করা সম্ভব, আবার কি 7 দ্বারাও ভাগ করা সম্ভব। ঠিক আছে, বোঝা গেল। তার মানে আলটিমেট যদি আমি দেখি যে 143কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলেও দেখো 3 ভাগশেষ থাকবে, আবার যদি 7 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু 3 ভাগশেষ থাকবে। নেক্সট দেখা যাক কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356
1868 এবং 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 থাকে। তাহলে কি কি সংখ্যা দেওয়া আছে আমাকে আমরা লিখে নিই। 1356 আর কি 1868 আর 2764। তাহলে প্রতি ক্ষেত্রে কি বলা আছে 12 ভাগশেষ থাকবে। তাহলে সেই 12কে যদি আমি সবার থেকে প্রথমেই বিয়োগ করে দিই তাহলে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই। তাহলে প্রতি ক্ষেত্রে 12 বিয়োগ করে দিলাম। এক্ষেত্রে আমার কি সুবিধা হবে না, অপশনটা চেক করে দেখলেই হয়ে যাবে যে কত দ্বারা বিভাজ্য। আসলে আমরা গসাগু বার করব, ঠিক আছে। তাহলে দেখো 1344 1800 কত 56 আবার 2752, ঠিক আছে। তাহলে গসাগু বার করার নিয়ম কি, যে কোনো দুটো সংখ্যা থেকে আমরা কি করতে পারি না বিয়োগফল করতে পারি। তাহলে দুটি সংখ্যা যাদের গ্যাপ কম আছে তাদের থেকে বিয়োগ করাই সুবিধা। তাহলে 1300 সামথিং আর 1800 আছে, এটার থেকে বিয়োগ করলে আমি সবচেয়ে কম মান পাবো। কত কম হবে না, বড়র থেকে ছোট বিয়োগ করো, 4 2 6, 4 1 5, 512। তাহলে অপশানে কি আমার 512 আছে? নেই, তার মানে গসাগু আমাদের 512 নয়। তাহলে অপশান দেখবো আমি কোন অপশানটা দ্বারা আমার এই 512কে ভাগ করা যাচ্ছে, তাহলে সেটাই আমার সঠিক। 260 দ্বারা বড় থেকে চেক করতে হয় সবসময়। গসাগু মানে কি, গসাগু মানে গরিষ্ঠ, মানে HCF বলা হয়। HCF এর পুরো নাম, এটা হচ্ছে হাইয়েস্ট। তাহলে হাইয়েস্ট সংখ্যা দ্বারা আমাকে চেক করে করে দেখতে হয়। তাহলে 260 কি 512 দ্বারা ভাগ করা যায়? যায় না। 156 যায় না, 124 যায় না, একমাত্র 64 দ্বারাই ভাগ করা সম্ভব। তাহলে আমাদের অপশান কি হয়ে গেল না, আমাদের গসাগু হয়ে গেল 64, ঠিক আছে। বোঝা গেল সবার নিশ্চয়ই। তাছাড়া অপশান টেস্ট নর্মাল যেমন হয় তুমি চেক করে দেখো যে 64 দ্বারা 1344কেও ভাগ করা যাবে, 1656কেও ভাগ করা যাবে, আর 2752কেও ভাগ করা যায়। নেক্সট দেখি 9টা ও 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকে। তাহলে দেখো আমাদের ক্লক আর ক্যালেন্ডার, এই ক্লক আর ক্যালেন্ডার এই দুটি চ্যাপ্টারটি আমাদের ম্যাথের হিসাবে ধরা হয়, ঠিক আছে। তাহলে টোটাল যে 30টা প্রশ্ন পিএসসিতে এসেছে তার মধ্যে 28টি ম্যাথ আছে আর দুটি কি আছে, একটি ক্লক থেকে আর একটি ক্যালেন্ডার থেকে, ঠিক আছে। তাহলে দেখো 9টা এবং 10টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটি কি বলেছে না একসাথে থাকে। তাহলে একসাথে কখন থাকবে, একসাথে মনে করো এটা হচ্ছে ঘড়ি, তাহলে একসাথে কেমন থাকে, 12টা যখন বাজে আমাদের, বড় কাঁটাটাও 12র দিকে, ছোট কাঁটাটাও 12র দিকে, বা যখন এরকম যেখানে খুশি আমাদের এইরকম যেখানেই দেখতে পাবো আরেকটার উপর চেপে আছে, তখনই কি মানে ঘড়ির কাঁটা দুটি একসাথে আছে। তাহলে কখন আমাদের থাকবে, যখনই একসাথে বলা আছে, তার মানে আমার কোনটা কত ডিগ্রি হবে তোমরা বলতে পারবে? নিশ্চয়ই 0 ডিগ্রি, যেহেতু একে উপরের উপর আছে মানে 0 ডিগ্রি। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, যেটা সূত্রটা হচ্ছে 2-11 30H প্লাস মাইনাস কি এ। এই এটাকে বলা হয় অ্যাঙ্গেল, ঠিক আছে। আর এইচটা হচ্ছে হাওয়ার, মানে আমাদের ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টা তো এখানে দুটো আছে, একটা হচ্ছে 9টা আর একটা হচ্ছে 10টা। দেখো অপশান কিন্তু কিভাবে থাকে, 9টা কত, 9টা কত, 9টা কত, 9টা কত। তার মানে এইখানে হাওয়ারের কাঁটাটা কি হয় না 9 হয়, যেটা প্রথমে থাকে। 9টা ও 10টার মাঝে যদি বলতো 3টা ও 4টার মাঝে তাহলে 3 হতো, যদি 5টা ও 6টার মাঝে তখন 5 হতো, ঠিক আছে। আর অ্যাঙ্গেল তো আমি বার করে নিয়েছি যে কত হচ্ছে আমার 0 ডিগ্রি। তাহলে মান বসাও, 2-11 30-এর সাথে এখানে হাওয়ারটা কত হয়েছে 9, মানে 3-7 21, 270। আর এটা তো প্লাস মাইনাস কি হয়ে গেল না 0, তাহলে 0-র সাথে কোনো সং নেই। 270-এর সাথে 2 গুণ করলে কত পাই 540/11। তাহলে 540কে 11 দ্বারা ভাগ করলে কত হয় 11×4 = 44, মানে 100, 11×9 = 99, 1/11। তাহলে যে মানটা পাচ্ছি যে 49 × 1/11, তাহলে টাইমটা কত হবে যে 9টা 49 × 1/11 না 10টা 49? অবশ্যই 9টার সাথে ক্যালকুলেশন হয়, কারণ আমরা ঘন্টাটা কত ধরেছি, ঘন্টাটা 9 ধরেছি। তাহলে 9টা 49 × 1/9 এই মিনিটে আমরা কি পাবো, ঘড়ির কাঁটাটি
আমরা ঘড়ির কাঁটাটি 0 ডিগ্রি কোণ করবে, মানে ঘড়ির কাঁটা দুটি একসাথে থাকবে। ক্লিয়ার? নেক্সট আসা যাক, কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে দেখো কি বলা আছে, 12 বছরে দ্বিগুণ, মানে আমি যদি ধরি 100 টাকা যদি আমার মূলধন হয়, আমার 12 বছরে কত হয়ে গেছে না দ্বিগুণ হয়ে গেছে, মানে 200 টাকা হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়াল বলতে পারি যে আমার কত টাকা সুদ না 100 টাকা সুদ। এই সুদটা 100 টাকা, এটা কত বছরে হচ্ছে না 12 বছরে। তাহলে 12 বছরে 100 টাকা সুদ। তাহলে 12 বছরে যদি 100 টাকা সুদ হয়, তাহলে আমার 1 বছরে কত টাকা সুদ হবে না 100/12। তার মানে আমরা কত পাচ্ছি, 4 3 12, 4 25, মানে 3 8 24, 1 3। তাহলে একটা জিনিস আমরা জানি, কি জানি না 100 টাকার উপর 1 বছরে যে টাকাটা সুদ হয় সেটাই কি আমার, সেটাই আমার সুদের হার, মানে 8.13%। তাছাড়া আমাদের আরেকটা নিয়ম আছে, যেটা কি যদি মূলধন 100 টাকা ধরি, আয় সমান PTR/100, এটা ঠিক আছে, এটাও করে দিচ্ছি। তাহলে আয় কত না 100 টাকাটা 200 টাকা হয়ে যাচ্ছে, মানে সুদ হচ্ছে 100 টাকা। মূলধন কত না মূলধন 100 ধরেছি, টি কত না 12 বছর। আর আমাকে বার করতে হবে, নিচে তো 100 দেওয়াই আছে, তাহলে 100 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই 12টা অটোমেটিক নিচে চলে আসছে, মানে আর এর মান কত হবে 100/12, মানে 8.13%। এরপর আসা যাক নেক্সট, একটি মোটর গাড়ি 70 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি পায়। মানে কি, মানে সে 70 কিমি বেগে যাচ্ছে, যখনই তার 2 ঘন্টা হয়ে গেল, তারপর কি হচ্ছে 2 ঘন্টা গাড়ি চালানোর পর এটা 2 ঘন্টা চললো, তারপরের বেগটা কি হয়ে যাবে, প্রথমে ছিল 70, তারপরের 2 ঘন্টা যাবে 80, তারপরের 2 ঘন্টা যাবে 90 স্পিডে, এরকম। তাহলে বোঝা গেছে মোটর গাড়িটি 345 কিমি রাস্তা অতিক্রম করতে কত সময়। তাহলে টোটালটা মনে করো 345 কিলোমিটার, টোটাল কত যাচ্ছে না 345 কিলোমিটার। তাহলে 2 ঘন্টা যেহেতু আমার বলা আছে, তাহলে আমি 2 ঘন্টা করে ক্যালকুলেশন করব। তাহলে 70 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে প্রথম 2 ঘন্টায় কত দূর যাবে, 2 ঘন্টায় না প্রথম 2 ঘন্টায় যাচ্ছে আমার 140 কিলোমিটার, কারণ 1 ঘন্টায় যদি 70 যায়, 2 ঘন্টায় কত যাবে দ্বিগুণ, মানে 140। তারপরের 2 ঘন্টায় কত না পরের 2 ঘন্টায় আরও তার স্পিড ডবল হয়ে গেছে, তার 70 ছিল, দিয়ে পরের 2 ঘন্টায় কত হয়ে গেছে 80। তাহলে 80 × 2, মানে এখন পরের 2 ঘন্টায় যাচ্ছে 160। তাহলে টোটাল তো সে যাবে 345। তাহলে তার কত হয়ে গেছে 140 আর কত হয়ে গেছে 160, মানে টোটাল 300 কিলোমিটার হয়ে গেছে। আর বাকি থাকছে কত 45 কিলোমিটার। আর কত বাকি থাকছে না 45 কিলোমিটার। আর তো এমন নয় যে 2 ঘন্টা করে চলতেই থাকবে, তাকে তো একটা নির্দিষ্ট জায়গায় শেষ হতে হবে। সেটা কত দেওয়া আছে না 345। তাহলে কি, তাহলে এইটা কততে যাচ্ছে না পরের কত স্পিড থাকছে আমাকে বার করতে হবে, তবে আমি সময়টা বার করতে পারবো। আমরা জানি পরে আরও কত স্পিড হয়ে যাচ্ছে না 90। তাহলে পরের স্পিডটা কত থাকছে 90 কিলোমিটার/ঘন্টা। তাহলে এটার ক্ষেত্রে সময় কত লাগছে না সময় সমান দূরত্ব বাই গতিবেগ দেওয়া আছে 90, মানে 45/90, মানে আধা ঘন্টা, হাফ আওয়ার। তাহলে টোটাল আমাদের কত সময় লাগছে, প্রথমে যাচ্ছে এটা 2 ঘন্টা, তারপর 2 ঘন্টা, আর লাস্টেরটায় হাফ আওয়ার, মানে আধা ঘন্টা। তাহলে টোটাল 2 2 4 আর হাফে 4.5 ঘন্টা। তাহলে টোটাল আমাদের কত সময় লাগছে না 4.5 ঘন্টা। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট বলেছে একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 অংশ। আগে আমি বলে দিই, যখন এই টাইপের প্রশ্ন পাবে চারিদিকে শুধু ভগ্নাংশ আর ভগ্নাংশ, তখন আমাদের কি করা উচিত না তখন আমাদের যে ভগ্নাংশগুলো আছে সেইগুলো আগে লিখব। না কত আছে 3/5 অংশ ছাত্রী, বাকি অংশ ছাত্র আছে, ঠিক আছে। তার ক্লাসের 2/9 অংশ এটা বলা আছে, আবার 1/4 অংশ, টোটাল 3টা ভগ্নাংশ আমি দেখতে পাচ্ছি। তাহলে সবসময় নিচে যে মানটা দেওয়া আছে
কত কত দেওয়া আছে, এদের লসাগু করে দাও। এদের লসাগু হলে কত পাবো না 4 9 36, 4 5 20, 180। তাহলে 180 জন ধরে নিচ্ছি টোটাল আমার ছাত্রছাত্রী আছে। এটা সবসময় কি ধরবো না টোটাল, যেটা লসাগুর মান আসবে সেটা সবসময় টোটাল ধরবো। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি 180 জন আছে। ঠিক আছে, তার মধ্যে কি আছে, তার মধ্যে ছাত্র আর ছাত্রী আছে, মানে বয়েজ অ্যান্ড গার্লস। কিন্তু কি বলা আছে আমার, যে মোট ছাত্রছাত্রীর 3/5 অংশ ছাত্রী আছে। মোট আমি কত ধরেছি, মোট ধরেছি 180। তাহলে 180-র 3/5 মানে কি, 180-র 3/5 যদি করি, 5 3 15, 5 6 30, 36 × 3 মানে 3 6 18, 108 জন কি হয়েছে মেয়ে বলা আছে, ছাত্রী বলা আছে। তাহলে টোটাল ধরেছি 180, তার মধ্যে 108 জন কত হয়ে কি হয়ে গেছে না মেয়ে। তাহলে বাকি থাকছে কত, 180 - 8 মানে 72 জন আমার ছেলে আছে আর 108 জন আমার মেয়ে আছে। ঠিক আছে, যদি ক্লাসে ছাত্রীর 2/3 অংশ কি বলা আছে, ছাত্রীর 2/3 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিতি থাকে, তাহলে মোট ছাত্রছাত্রী কত সংখ্যা উপস্থিত আছে। দেখো কোশ্চেনে বলা আছে কত সংখ্যা উপস্থিত ছিল, কিন্তু দেওয়া আছে অনুপস্থিত। তাহলে যখন আমি এইভাবে ক্যালকুলেশন করব, ছাত্রীর 2/9 অংশ অনুপস্থিত, মানে ছাত্রীর কত সংখ্যা উপস্থিত আছে, 2/9 যদি অনুপস্থিত থাকে মানে বাকি থাকছে কত 7/9। তাহলে আমি ডাইরেক্ট বার করব কি 108-এর 7/9 কি আছে উপস্থিত। ছেলের মধ্যে কি বলা আছে, ছেলের 1/4 অনুপস্থিত, 1/4 যদি অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত কত থাকবে না 3/4। ক্লিয়ার, তাহলে টোটাল উপস্থিতিটা আমি বার করে নিই, 4 18 72, 3 18 কত 54। আর মেয়েদের মধ্যে কতজন উপস্থিত আছে, 9 1 9, 9 2 18, 7 12 84। তাহলে টোটাল উপস্থিতি কত, টোটাল উপস্থিতি 54 আর 84 যোগ করলে কত পাই না 8 5 13, সরি 138। তাহলে টোটাল 138 জন উপস্থিত আছে। কিন্তু কোয়েশ্চেন আমাকে কি বলেছে না মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত আছে। তাহলে মোট ছাত্রছাত্রী, আমি আরেকটা জিনিস বলে দিই, ছাত্রছাত্রীর যেটায় র পাবে সেটা নিচে। তাহলে মোট ছাত্রছাত্রী আমরা কত ধরেছি না 180, তার মধ্যে কতজন উপস্থিতি আছে না 138 জন, 138 জন। ঠিক আছে, কাটাকাটি করো, 6 দ্বারা 6 3 18 30, আবার কত 6 2 12, 6 3 18, তাহলে 23-এর 30 মানে অপশান সি আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট দেখি, যদি কোনো প্রবলেম বুঝতে না পারো তাহলে সেটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8 এবং কি বলা আছে যে নিচের কোনটি কখনোই সংখ্যা দুটির লসাগু হবে না। আমরা কি জানি, যেটা সংখ্যাটা গসাগু হয় সেটা সবসময় লসাগুকে ভাগ করা যায়। আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, যদি 2 আর 4 এর যদি লসাগু করি কি পাবো না 4, আর এর যদি গসাগু করি তাহলে কি পাবো না 2। তাহলে এই যে 2 4কে অবশ্যই ভাগ করতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি বলি 3 আর 5, 3 আর 5 না নিয়ে 3 আর 5টাও দেখে রাখো, জানা দরকার। দুটি মৌলিক সংখ্যা মানে 3 5 15 কি আমার লসাগু। যদি গসাগু করি 3 আর 5-এর গসাগু 1, 1 তো সবসময় 15কে ভাগ করতে পারবে। ঠিক আছে, তার মানে কি যেমনই সংখ্যা নাও, যেটা আমাদের লসাগু হবে সেটা অবশ্যই ভাগ করতে পারবে। তাহলে 8 যেহেতু আছে, 8 24কে ভাগ করতে পারে, 8 6 48কে ভাগ করা যায়, 8 7 56 ভাগ করা যায়, 8 60কে ভাগ করতে পারে না। তাই 60টা কোনো সময় কি হতে পারে না, 60টা কোনো সময় তার লসাগু হতে পারে না। তাহলে অ্যান্সার কত না অ্যান্সার আমাদের 60। ঠিক আছে, নেক্সট, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পরে তার কাছে 266টি ডিম রয়েছে। তাহলে মনে করো যে তার কাছে টোটাল 100টি ডিম আছে। টোটাল কটা ডিম আছে না 100, এটা হচ্ছে অনুপাতের মান। তার 5% ভাঙা,
তাহলে 5% যদি কম করে দিই তাহলে থাকে কত, মানে 100 থেকে 5 চলে গেল 95। এরপর কি বলেছে, বাকি ডিমের 93% বিক্রি করার পর তার কাছে 266টি ডিম অবশিষ্ট আছে। মানে কি, যদি সে 93% বিক্রি করে দেয় তার কাছে কত পার্সেন্ট ডিম আছে আগে বলো তো, না 7%। ঠিক আছে, তাহলে 93% যদি বিক্রি করে দেয় তার 7% ডিম আছে, তাহলে এটাকে লেখা কত যায়, 95 ইন্টু 7/100, পার্সেন্টেজটা তুলে দিলে এটা হলো আমার ডিমের সংখ্যা। কিন্তু কোশ্চেনে কি বলা আছে না 266টি ডিম আছে, তাহলে এই মানটাই কার সাথে সমান হয়ে যাবে, না 266-র সাথে সমান। ক্লিয়ার, বোঝা গেল? 95টি ডিম গোটা আছে, মানে 100টার মধ্যে 5টা ভাঙা হলে 95টা গোটা আছে। সেই ডিমগুলির মধ্যে 93% বিক্রি হয়ে গেছে। তাহলে 93% যদি বিক্রি হয়ে যায়, এমন কেউ ভাবো না যে 95 মাইনাস 93 মানে 2% আছে, এমন নয়, এটা কিন্তু ভুল। তাহলে ঠিক কোনটা, না বাকি ডিমের যে 95 আছে তার 7%, মানে 95-এর 7%। ঠিক আছে, তাহলে 95 ইন্টু 7/100 এটা সমানই কত, না 266। ঠিক আছে, তাহলে আমি কি চাইছে, না প্রথমে তার কাছে কতগুলি ডিম ছিল, আমি প্রথমে কতগুলি ধরেছি, না 100টা। তাহলে 100-র মান কত, আগে একের মান কত বার করো, 266 ইন্টু 100/7, এটা নিচে 95 হয়ে যাবে। যেহেতু 100-র মান চাই তাহলে কি করব, না ইন্টু 100, তাহলে কাটাকাটি করি, 7 3 21, 7 8 56। ঠিক আছে, 3 7 21, 7 8 56, আর কি 19 2 38, 19 5 95, আর কত 5 20 100, মানে 2 2 4, তার পিছনে 3টা শূন্য, তাহলে 4000 কি হবে, টোটাল তার কাছে কটি ডিম ছিল, না তার কাছে টোটাল 4000টি ডিম ছিল, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয়। এই কোয়েশ্চেনটার মানেটাই অনেকজনের বুঝতে অসুবিধা হয়। কারণ কি, কারণ বাংলাটাতে কমা দেওয়া নেই, ইংলিশের ক্ষেত্রে সুন্দর দেওয়া আছে কিন্তু বাংলার ক্ষেত্রে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে দেখো, যার সঙ্গে আমি কি ধরে নিচ্ছি, একটি ধনাত্মক সংখ্যা, মনে করো এক্স, এক্স ধরলে ভালো বুঝতে পারবে, যার সঙ্গে 1000 যোগ করলে, যার সঙ্গে 1000 যোগ করলে, ঠিক আছে, এই যে 1000 যোগ করলে যে যোগফলটা পাচ্ছি, এই মানটা কি বলা আছে, সংখ্যাটির সাথে 1000 গুণ করলে। আমি কি সংখ্যাটি ধরেছিলাম, না আমি এক্স ধরেছিলাম, তাহলে এক্সের সাথে 1000 গুণ করলে কি হবে, না গুণফলের থেকে বড় হয়। তাহলে এটা গুণ করলে এই গুণফল পাচ্ছি, এর থেকে এই মানটা বড়, মানে যোগফলের মানটা গুণফলের থেকে বড়। আসল ব্যাপারটা কি, এক্স প্লাস 1000 করি আর এক্স ইন্টু 1000 করি, মানে গুণফলের থেকে যোগফলের মানটা বড় হবে। তাহলে কখন বড় হবে, তাহলে সংখ্যাটি কত হবে, ধনাত্মক সংখ্যাটি কত। তাহলে অপশান টেস্ট করো, আমি যদি এক্সের জায়গায় 1 বসাই, 1 প্লাস 1000, মানে আমি কি পাচ্ছি, 1001। 1 যদি 1000-এর সাথে গুণ করি তাহলে কি পাবো, না 1000, 1 গুণিত 1 করলে 1000। তাহলে 1001টা কি বুঝতে পারছো, না 1000-এর থেকে বড়, তার মানে একেই আমার সঠিক উত্তর। কিন্তু যদি তুমি 3 বসাতে, তাহলে 1 প্লাস 1000-এর জায়গায় আমার কি হতো, 3 প্লাস 1000, মানে কত হতো, 1003। আর এইদিকে কি হতো, 3 গুণিত 1000, মানে 3000, মানে 1001টা কি 3000-এর থেকে বড়, কোনো সময় নয়, তার মানে ভুল। তাহলে বাকিগুলো আর করারই দরকার নেই, মানে 1 বসালে আমি শুধুমাত্র যে যোগফলের মানটা বড় পাবো, গুণফলের মানটা ছোট পাবো। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই। নেক্সট দেখি, ABCD এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান আছে। ঠিক আছে, বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয়। ঠিক আছে, এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়। তাহলে দেখো, এই সব অঙ্কের ক্ষেত্রে কি হয়, আমাদের পিছন দিক থেকে করে আসতে হয়, ডি দিয়ে সি দিয়ে বি দিয়ে এ। ঠিক আছে,
তাহলে আগে আমি লিখে দিই ABCD, 4 জন আছে A B C আর D। ঠিক আছে, প্রথমে কি বলেছে, পিছন দিক থেকে ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়। তাহলে যেহেতু সমান হয় আমি ধরে নিতে পারি দুজনের এক্স, দুজনের কি এক্স। ঠিক আছে, তারপর পিছন দিক থেকে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি, মানে সি কত, সি হচ্ছে এক্স, তাহলে বি এর হচ্ছে সি এর থেকে 125 টাকা বেশি। ঠিক আছে, তারপর নেক্সট এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান। তাহলে বি কত আর সি কত, তাদের যোগ করলে আমি কি পাবো, না এ পাবো। তাহলে এক্স প্লাস 125 প্লাস এক্স করলে কি পাই, না 2x প্লাস 125, এই মানটা। তাহলে টোটালটা যদি আমি যোগ করি, টোটালটা যোগ করলে কত পাই, এই চারজনের মানটা যোগ করলে কি পাই, না কটা এক্স আছে দেখি আমি, এক্স 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 আর একটা 2x, মানে হয়ে গেল টোটাল 5x প্লাস কত 125 আর 125-এ 250, এইটা হচ্ছে তাদের টোটালটা, তাদের কি টোটাল। কিন্তু কোশ্চেন আমার কি দেওয়া আছে, এ বি সি ডি এরা 750 টাকা এমনভাবে ভাগ করছে, তাহলে টোটাল টাকাটা কত আছে, না 750। এটা সমান লিখে দিই, তীর চিহ্ন দেওয়ার দরকার নেই যেহেতু এক্স ধরেছি। তাহলে হয়ে গেল, সরি তাহলে 5x এর মান কত, না 250টা ডান দিকে গেলে বিয়োগ হয়ে যায়, মানে 500, আর x এর মান 100। এরপর আমরা যার মান চাইবে তার মানই বার করতে পারবো, কিন্তু কোশ্চেনে চাইছে এর মান। এর মান কত ধরেছি আমরা, 2x প্লাস 125, 2x মানে 2 ইন্টু 100 প্লাস 125 মানে 200, আর 125 মানে 325 টাকা। তাহলে এ কত টাকা পাচ্ছে, না এর প্রাপ্ত টাকার পরিমাণ 325 টাকা। ক্লিয়ার। 52, স্থির জলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে, না 10 কিমি পার ঘন্টা। যদি নৌকা স্রোতের অনুকূলে দেওয়া আছে, আমি একটু ডাউন করে নিই, অনুকূলে কি দেওয়া আছে, না 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের কি বলা আছে, আমাদের একটা সূত্র আছে, কি সূত্র আছে, না এক্স বাই ওয়াই সমানে হচ্ছে ডি প্লাস ইউ আর ডি মাইনাস ইউ। যদি বলে না এটার মান কি, এক্স হলো নৌকার বেগ, তোমরা লিখে নিতে পারো, আমি আর বলছি না। এস হচ্ছে নৌকার বেগ, ওয়াই হচ্ছে স্রোতের বেগ। ডিটা কি, ডি মানে হচ্ছে ডাউন স্ট্রিম, মানে স্রোতের অনুকূলে গতিবেগ, আর স্রোতের অনুকূলে গতিবেগ। ঠিক আছে, আর ইউ মানে আপস্ট্রিম, মানে স্রোতের বিপরীতে গতিবেগ, এই স্রোতের প্রতিকূলে গতিবেগ। দেখো দেওয়া আছে ডাউন স্ট্রিম, এদিকে আপস্ট্রিম, তাহলে ডাউনের জন্য ডি, আপের জন্য আপ, আর নৌকারটা এক্স ধরা হয় আর স্রোতেরটা ওয়াই ধরা হয়। তাহলে স্রোতের গতিবেগ আমাকে বার করতে হবে। নৌকার গতিবেগ কত দেওয়া আছে, না 10 কিমি পার ঘন্টা, ওয়াইটা বার করব। তাহলে কি, স্রোতের অনুকূলে দেওয়া আছে 26, প্রতিকূলে দেওয়া আছে 14, তার মানে 26 যুক্ত 14 একটা, আর একটা 26 মাইনাস 14। তাহলে মানটা কত পাচ্ছি, যোগ করলে 40 মাইনাস করলে 12। তাহলে ওয়াই এর মান কি, এদিকে 10 ইন্টু 12/40, মানে 0 0 4 3 12, মানে স্রোতের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বোঝা গেল। এই সূত্রটা জানা থাকলে কিন্তু 2-5 সেকেন্ডের কাজ, বুঝতেই পারছো, বোঝানোর যা সময়, নিজে ক্যালকুলেশন করলে অনেক খুব কম সময়ে কাজে লেগে যাবে। নেক্সট দেখি, নেক্সট কি আছে, সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করছেন। যদি প্রত্যেক 15 জন সৈনিক এর একজন করে সেনাপতি নিযুক্ত থাকেন, এই লাইনটা কিন্তু ইম্পর্ট্যান্ট। 15 জন মানে প্রত্যেক 15 জন সৈনিকের একজন করে সেনাপতি নিযুক্ত থাকেন, মানে 15 জনের পিছনে একজন করে সেনাপতি।
তার মানে টোটাল টিমটা কতজনের হচ্ছে? না টোটাল টিমটা হচ্ছে 16 জনের। কি বলছি বোঝা যাচ্ছে? আমার যদি 15 জন যদি সৈন্য থাকে, তার মধ্যে একজন সেনাপতি থাকতে হবে। মানে এমন বলা নেই মানে প্রতি 15 জন প্লাস একজন সেনা, ঠিক আছে? মানে আমার টিমটা কতজন হচ্ছে? টিমটা হয়ে গেল 16 জনের। ক্লিয়ার বোঝা গেছে? কিন্তু এইখানে বলা আছে সেনাপতি সহ 1200 জন। আমরা এইখানে একটা দল কি পাচ্ছি? সেনাপতি সহ 16 জন। এইখানে দেওয়া আছে সেনাপতি সহ 12 জন। তাহলে 16 জন করে করে কোটা টিম পাবো? না 1200 22 16 ভাগ করে দেখো, 4 4 16, 4 3 12, 300, মানে 4 75 300। তার মানে একটি আমি টোটাল 75টি দল পাবো। 75টি দল পাবো মানে প্রতিটা দলে একটা করে সেনাপতি আছে। তাহলে মোট সেনাপতির সংখ্যা কত? না 75টি। ক্লিয়ার বোঝা গেছে? 75টি দল হচ্ছে মানে 75টি সেনাপতি। নেক্সট, এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, তার স্ত্রী ও পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেয় যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4, পুত্রের প্রাপ্ত টাকার 1/5 অংশ সমান হয়। তাহলে যেহেতু সমান হয়, তাহলে আমি কি করব? কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, মানে কন্যা মানে আমি ডটার লিখছি, ডটারের অর্ধেক মানে হাফ। আর কি লেখা আছে? স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4, স্ত্রী মানে ওয়াইফ, ওয়াইফের 1/4। আর কি দেওয়া আছে? পুত্রের প্রাপ্ত টাকার 1/5, পুত্র মানে সন, তার 1/5। এটা কি বলা আছে? না সমান। তাহলে তিনজনেই সমান। তাহলে এখান থেকে লেখা কি যায় যে D/2 সমান W/4 সমান S/5। তাহলে আমরা যদি D অনুপাত W অনুপাত S করি, তাহলে আমরা কি পাবো? যে এইখান থেকে আমরা সবাই জানি যে এই যে অনুপাত যদি করা হয় নিচের মানটার সাথে সমান হয়ে যায়। তাহলে 2:4:5। তাহলে ডটার যদি 2 টাকা পায়, ওয়াইফ যদি 4 টাকা পায়, সন 5 টাকা পাবে। তাহলে মানে টোটাল টাকাটা কত? না 2 4 6 আর 5 11। টোটাল টাকাটা কত? 11। কিন্তু আমার এখানে টোটাল টাকা কত টাকার মধ্যে ভাগ হচ্ছে? না 1,65,000 টাকা। তাহলে 11 মানেই কত? 11 মানেই হচ্ছে 1,65,000। ঠিক আছে, কিন্তু কি বলা আছে? কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? কন্যা মানে কি? ডটার। ডটারের কত দেওয়া আছে? 2 এর মান। তাহলে 11 মান যদি এত হয়, 2 এর মান কত? তাহলে 11 1 11, 11 5 65। তার পিছনে 3টা শূন্য, মানে 15 দুগুণে 30, 30-এর পিছনে 3টা শূন্য, মানে ডটারের কত টাকা পাচ্ছে? না 30,000 টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি আছে। না একটি দুধ ও জলের মিশ্রণে ওজনের হিসাবে 75% জল আছে। ঠিক আছে, তাহলে দুধ আর জল কি লেখা যায়? মিল্ক আর ওয়াটার লেখা যায়। তাহলে টোটাল ওজনের 75% কি আছে? না জল। তাহলে 75% যদি জল থাকে ওয়াটার, তাহলে 25% কি থাকবে? না দুধ। তাহলে অনুপাতে যদি করি আমি 1:3, তাহলে 1 যদি জল থাকে আর কি থাকবে? 3, সরি 1 যদি দুধ থাকে 3 অনুপাত থাকবে জল। খুব ভালো। টোটাল যদি 60 গ্রাম ওই মিশ্রণে, মানে কত দেওয়া আছে? টোটাল মিশ্রণটা কি হচ্ছে? 60 গ্রামের। কিন্তু আমরা টোটালটা কত দেখতে পাচ্ছি? 1 আর 3 টোটাল করলে কত পাই? না 4। তাহলে 4-এর পরিমাণ কত দেওয়া আছে? না 60 গ্রাম। তাহলে 4-এর মান 15 গুণ, তাহলে 1-এর মান কত? 15, আর 3-এর মান 3 15 45। মানে 15 গ্রাম যদি আমার দুধ থাকে, আমার 45 গ্রাম কী হবে? না 45 গ্রাম জল থাকবে। দিয়ে কী বলা আছে? না 15 গ্রাম জল যদি যোগ করা হয়, তাহলে 45 গ্রামের সাথে 15 গ্রাম যদি আমি যোগ করি, তাহলে কত পাবো? না এটা তো 15 গ্রামই থাকছে, আর এটা কী হয়ে যাচ্ছে? 60 গ্রাম জল হয়ে গেল। শুধু জলেই মেশানো হচ্ছে, দুধটা কিন্তু দারুণ। ঠিক আছে, শুধু জল। তাহলে টোটাল মিশ্রণে কি পাচ্ছি আমরা? 15 গ্রাম দুধ থাকছে আর 60 গ্রাম জল থাকছে। তো বলা আছে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে। তাহলে কত ভাগ জল আছে? দেখতেই পাচ্ছি 60। নিচে কি হয়? টোটালটা, টোটাল আমাদের কত? 15 যুক্ত 60 মানে 75।
টোটাল 75-এর মধ্যে 60% জল ইন্টু কত শতাংশ, মানে 100%। 25 4 25 3 3 20 60, মানে 2 4 8 80% কি টোটাল মিশ্রণের 80% কি থাকছে, জল, মানে একদম ব্যাপক সুস্বাদু দুধ। এরপর দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি আছে। এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টি টেলিপোস্ট দেখতে পান। যদি টেলিফোন পোস্টারগুলির মধ্যেকার দূরত্ব 50 মিটার হয় তবে ট্রেনের গতিবেগ কত? তাহলে দেখো, যখন এইরকম মধ্যের দূরত্ব দেওয়া থাকে, দুটির মধ্যে দূরত্ব কত দেওয়া আছে না 50 মিটার। তুমি সাপোজ 21টি পোস্ট না ভাবে মনে করো 3টি পোস্ট আছে, 3টি পোস্ট, তাহলে একই দূরত্ব হবে, সরি, তাহলে 3টি পোস্ট আছে এরকম। তাহলে কি তাদের মধ্যে দূরত্ব কটা পাচ্ছে, এই ক্ষেত্রে একটা দূরত্ব আর এইদিকে আরেকটা দূরত্ব। তাহলে 3টা পোস্ট আছে কিন্তু গ্যাপ কটা পাচ্ছে, একটা আর দুটা। তাহলে সাপোজ 21টা যে পোস্ট আছে এরকম ডট ডট করে করে কটা পোস্ট আছে, 21টি, তাহলে আমি কটি গ্যাপ পাবো না 20টি। কটি গ্যাপ পাবো, 20টি। তাহলে 20টি ইন্টু 50 মিটার, 20 ইন্টু 20টি গ্যাপ, প্রতিটা গ্যাপ 50 মিটার করে, মানে টোটাল 1000 মিটার। আর 1000 মিটারকে লেখা যায় 1 কিলোমিটার। মানে ট্রেনটি এই 1 মিনিটে কত দূর যাচ্ছে না 1 মিনিটে যাচ্ছে আমার 1 কিলোমিটার। মানে যে গ্যাপটা যাচ্ছে সেইটাই দূরত্ব যাচ্ছে। তাহলে একটি ট্রেন 21টি পোস্ট অতিক্রম করে, মানে 20টা হচ্ছে গ্যাপ, প্রতিটা গ্যাপ 50 করে করে, মানে টোটাল ট্রেনটা 1 মিনিটে যাচ্ছে 1000 মিটার, মানে ট্রেনটা 1 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। তাহলে চাইছে ট্রেনটির গতিবেগ। ট্রেনটার গতিবেগ কি হয়, কিমি পার ঘন্টা। 1 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত দূর যাবে না 60 মিনিটে 60 কিলোমিটার। আর 60 মিনিট মানেই কি 1 ঘন্টা। তাহলে ট্রেনটার গতিবেগ কত হয়ে গেল, 60 কিমি পার ঘন্টা। 60 মিনিটে যত দূর যাচ্ছে মানে কি, মানে তো 1 ঘন্টায় সেই তত দূরেই যাচ্ছে। তাহলে গতিবেগ কত হয়ে গেল, 60 কিমি পার ঘন্টা। নেক্সট দেখি, কত টাকার 5/12 অংশ 100 টাকার 3/3 অংশের সমান। তাহলে 3/3 মানে কি 3 4 12 আর 3 15 4। তাহলে কত টাকার 5/12 অংশ, আমি ধরে নিই এক্স, এক্সের 5/12 কি বলা আছে 100 টাকার 3/4 অংশ, মানে 100 টাকার 3/4 মানেই 15/4, এই সরি 3/3 মানেই 15/4। অংশের সাথে কি বলা আছে সমান, তাহলে আমরাও সমান দিয়ে দিই। তাহলে এক্সের মানটা কি পাবো, ডান দিকে যদি চলে যায়, ডান দিকে কি আছে 100 ইন্টু 15/4। তাহলে যেহেতু 5/12 আছে, ডান দিকে চলে গেলে 12 5, 5 3 15, আবার কি 4 3 12, মানে 3 3 9 ইন্টু 100 মানে 900। তাহলে যদি 900 টাকার 5/12 অংশ করা হয় তাহলে 100 টাকা 3/3 অংশের সাথে কি হয়ে যাবে না সমান হয়ে যাবে। নেক্সট দেখি, একটি দ্রব্য 144 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সংখ্যামান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়। তাহলে কি বলা আছে দেখো, এই লাইনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট লাইন। ফার্স্টে কি বলছে, দ্রব্য 144 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, তার বিক্রয় মূল্য এসপি দেওয়া আছে 144 টাকা, কিন্তু কি বলা আছে তার শতকরা লাভ তার দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান। দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান মানে যদি ধরি আমার দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা সিপি, তাহলে তার প্রফিটটা কত হবে না 100%। যদি ক্রয় মূল্য 50 ধরি আমার প্রফিট হবে 50%। ক্রয় মূল্য যদি 20 ধরি আমার প্রফিট হবে 20%। মানে কি 100-র উপর 100% যদি করি তাহলে কি 200 টাকায় বিক্রি করছি। 50-এর উপর 50% লাভ মানে কি 50-এর 50% মানে 25, মানে 75 টাকা। তাহলে এইরকম কোন অপশানটা আমার স্যাটিসফাই করবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো 72 ইন্টু কী করছি
72 টাকা ক্রয় মূল্য, লাভ কত হবে না 72-এর 72%। 72-এর 72% মানে এটা প্রফিট। তাহলে সমানই কত হতে হবে আমাকে 144। এটা কি কোনোদিনই সম্ভব হবে না। দেখো অপশান ধরেই বুঝতে পারবে 80-র 80% যদি করি 80 টাকা ক্রয় মূল্য তার 80%, 80-র উপর 80% মানে কি, দেখো এটাই কিন্তু আমি পূর্ণ সংখ্যা পাচ্ছি। আগেরটাই হলে আমার দশমিক চলে আসছিল, এটাই কিন্তু কি পাবো, দেখো একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল। 80 টাকা বস্তুটি প্লাস 8 64 টাকা আমার কি লাভ। 80 টাকা প্লাস যদি 64 টাকা করি 8 আর 6 14, 144 টাকা একদম প্রপার মিলে যাচ্ছে। তাহলে 80-র উপর 80%, তাহলে 80-র 80% কত হয় না 8 আর 64 টাকা। 80-র উপর 80% লাভ মানে কত 64 টাকা। তাহলে 8 আর 6 যদি 14 করি মানেই আমি পাবো 144 টাকায় বিক্রয় মূল্য। তাহলে যে অপশান টেস্ট করলে আমি 144 পাবো, সেটাই আমার উত্তর হবে। তাহলে 90কে যদি করতাম 90-এর 90% মানে 9 9 81, তাহলে এটা কত দাঁড়াতো আমার 9 8 17, 171 টাকা। 100-র 100% মানে কি 100-র উপর আবার 100 টাকা লাভ, মানে বিক্রয় মূল্য হয়ে যেত 200 টাকা। আর এটা তো দশমিকে চলে আসছে, তাহলে এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তার জন্য আমার যেটা উত্তর মিলে গেল সেটাই আমার উত্তর, মানে 144 টাকা বিক্রয় মূল্য হয়ে গেল যদি আমার 80 টাকা কি হয় ক্রয় মূল্য। বোঝা যাচ্ছে? নেক্সট দেখি, যদি একটি ক্যালেন্ডার বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়, জানুয়ারি শুরু হয় সোমবার, তাহলে জানুয়ারিতে কতগুলি কি আছে বুধবার আছে। তাহলে মনে করো টোটাল কটা বার রিপিট হচ্ছে না, সোম থেকে শুরু করে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 7টা। টোটাল আমাদের দিন কটা থাকে না 30টা। তাহলে 28 পর্যন্ত তো সেম থাকবে। এটা কি 1 2 3 4 5 6 7, এরকম 7 করে করে 14, আবার কি এরকম করতে করতে 28। তাহলে 29 আর 30 আমাদের এক্সট্রা হয়ে যাচ্ছে। কি কি এক্সট্রা হয়ে যাচ্ছে না 29 আর 30। তাহলে যদি আমাদের সোমবার থেকে শুরু করে তাহলে 28 পর্যন্ত আমাদের সোমবার শেষ হয়ে যাচ্ছে। কি বলছে বোঝা গেছে? সোম 1, মঙ্গল 2 করে 28 শেষ হয়ে যাচ্ছে। তাহলে আবার যখনই 29 তারিখ পাবো তখন কি পাবো, কি হয়ে যাবে মঙ্গল আর বুধ। কি বলছে বোঝা গেছে? তাহলে এটা কি হয়ে যাবে মঙ্গল আর এটা হয়ে যাবে বুধ। কিন্তু কোয়েশ্চেনে চাইছে বুধবার আমি কটা পাবো। তাহলে এই যে দুটো দিন এক্সট্রা পাচ্ছি, এই দুটো দিন সবসময় 5 বার হবে। মানে মঙ্গল যদি জিজ্ঞাসা করতো তাহলেও আমার 5টা হতো, যদি বুধ জিজ্ঞাসা করতো তাহলেও আমার 5টা হতো। ঠিক আছে, আর সোম তো 5টা হচ্ছেই। কিছু ভুল হচ্ছে কি? ওয়েট এক সেকেন্ড। না না, এটা বুধবার নয়, সোম আর মঙ্গলটা একটু ভুল হয়ে গেছে। দেখো এটা যেহেতু 28-এ শেষ হচ্ছে, কি পাচ্ছি 14, এটা 28 ধরো, আর একটা 29 আর 30। তাহলে দেখো 7-এ কি পাচ্ছি রবি, মানে 14তেও রবি পাবো, 28-এও কী পাবো রবি পাবো। এটা শুধু সোম আর মঙ্গল। যদি সোম আর মঙ্গল জিজ্ঞেস করতো তাহলে আমার কি হতো না সোম আর মঙ্গল আমার কি পাবো, এটাও আমার 5 বার পাবো, এটাও আমার 5 বার পাবো। বাকি সব কি পাবো না বাকি সব আমার 4 বার করে করে। ঠিক আছে, যে দুটো এক্সট্রা পাচ্ছি সেই দুটো কি কি থেকে শুরু হচ্ছে, সোম থেকে শুরু হচ্ছে, তাই সোম আর মঙ্গল পাচ্ছি। তারপর বুধবার থাকছে, বুধবার হচ্ছে না, এটা জানুয়ারি মাস মানে 31, মানে এটা বুধবারও থাকছে, এটা বুধবারও থাকছে। বুধবার মানেও 5টা, আমি 30-এ মাস ধরে নিয়েছি 5টা, উত্তর 5টায়, সেটাই দেখছি আমি কনফিউজ হয়ে যাচ্ছে একবার করে। তাহলে জিনিসটা বোঝা গেল, টোটাল আমাদের 31 মাস, এটা 30-এ নয় 31-এ, যেহেতু জানুয়ারি মাস। তাহলে 28 পর্যন্ত কি সেম রিপিট হচ্ছে। তাহলে বাকি থাকছে কি 29, 30 আর 31। মানে কি, মানে 29টা সোম থেকে শুরু হবে, আবার সোম, মঙ্গল আর কি আর বুধ।
তাহলে সোম মঙ্গল বুধ, তাহলে এই তিনটা কি হচ্ছে না 5 বার করে করি, একবার যেহেতু এক্সট্রা হয়ে যাচ্ছে, তার মানে এই তিনটার মধ্যে যেটাই জিজ্ঞাসা করুক আমি 5 বার করে করে পাবো, বাকিগুলি কি পাবো না বাকিগুলি 3 বার করে। নেক্সট দেখা যাক, এক অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত কত দেওয়া আছে না 3:4 দেওয়া আছে। ঠিক আছে, যদি লাভের 5% দান করা হয় তাহলে এর লভ্যাংশ হয় 855 টাকা। তাহলে দেখো তাদের অনুপাত কত দেওয়া আছে এ আর বি এর না 3:2। তাহলে 3:2 যদি মোট লাভের 5% দান করা হয় তাহলে 5% দান করা হয়, আমি যদি 3-এর 5% বার করি এটা আমার দশমিকে চলে আসবে। তার জন্য নিজের সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি একটা 300-র মান, একটা 200। তাহলে কী করছে, মোট লাভের 5% দান করা হয়। মোট লাভের 5% মানে কি, মানে আমি 300-রও 5% দান করব, আবার কি 200-রও 5% দান করব। তাহলে এর যদি 300-র যদি 5% আমি দান করে দিই তাহলে কত কমে যাচ্ছে না 3×5 15 কমে যাচ্ছে আমার। তাহলে 300 থেকে 15 কমে গেলে কত হয় না 285। কিন্তু কোশ্চেনে কি বলা আছে এর লভ্যাংশ 855, তাহলে এই 285-র মানেই কত 855। কিন্তু কোশ্চেনে কি চেয়েছে মোট লাভ কত টাকা, তাহলে তারা যে অনুপাতে বিনিময় করছে সেই অনুপাতেই লাভ পাবে। আমি 3:2 এর জায়গায় কত ধরেছি 300 আর 200, তাহলে মোট লাভটা কত হওয়া উচিত তাদের 500। দেখো 285-এর মান দেওয়া আছে 855 মানে 3 গুণ, তাহলে কি 500-রও আমি কত পাবো না 3 গুণ পাবো না 1500 টাকা। তাহলে তাদের মোট লাভ কত না 1500। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। অনেকের মনে হতে পারে 3:5 টাকা 300 আর 200 করলাম, কারণ যাতে তার 5% করলে দশমিক না আসে। ঠিক আছে, দশমিক চলে এলে তাদের কি হবে, বেকার ক্যালকুলেশনের ঝামেলা। নেক্সট দেখি, 10টি সংখ্যার গড় 7, প্রত্যেকটিকে সংখ্যাকে 12 দ্বারা গুণ করলে 10টি সংখ্যার যে গড় পাওয়া যাবে সেটা কি। দেখো 10টা যে সংখ্যা আছে তার গড় দেওয়া আছে 7। কোয়েশ্চেনে কী দেওয়া আছে প্রতিটাকে 12 দ্বারা গুণ করি, তাহলে নতুন গড় কী পাবো, নতুন গড়ও সেইটাই পাবো, নতুন গড়কেও 12 দ্বারা গুণ করে দেব। তাহলে 7 বারে কত হয়ে যাবে 84। বোঝা গেছে। যদি কোয়েশ্চেনটা আরও যদি মনে করো কি অ্যাড করতো না প্রতিটা সংখ্যাকে 12 দ্বারা গুণ, আবার যদি বলতো প্রতিটা সংখ্যাকে যদি আবার 12 দ্বারা গুণ করা হয় এবং 4 যোগ করা হয় তাহলে কি পাবো, তাহলে যেটা আমার প্রতিটা সংখ্যার সাথে করতে বলবে সেটা আমি গড়ের সাথে করব। মানে কি 7-এর সাথে 12 গুণ করে দেবো প্লাস আবার যোগ করে দেবো, মানে 84-এর চেয়ে 88। বোঝা গেছে। যেটা আমার বলবে প্রতিটা সংখ্যার সাথে করতে সেটা আমি গড়ের সাথেই করে দিলেই আমি নতুন গড় পেয়ে যাব। ক্লিয়ার। দেখো একটি বালতি 46/2 অংশ ভর্তি আছে। কত অংশ ভর্তি আছে না 46/2 ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি থাকে। দেখো 46/2 মানে কি 46 দিনে কত হয় 4 3 12 120 138 আর 2 140/3। আবার দেখো পার্সেন্টেজটাকে যদি তুলে দিই নিচে দুটা শূন্য কাটাকাটি 2 7 14 15, মানে কি টোটাল যদি আমার 15 লিটার জল হয় তার মধ্যে 15 লিটার ক্যাপাসিটি হয়, তার মধ্যে 7 লিটার জল থাকছে। এটাই তো বলা আছে বালতিটির এত পার্সেন্ট ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে, মানে টোটাল যদি 15 হয় তার মধ্যে 7 জল আছে। এবার কি যদি 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি থাকে, তাহলে 60% মানে কি 60% মানে হচ্ছে 3/5, মানে বালতিটি যদি টোটাল 5 হয় তার 3 ভর্তি থাকবে। দেখো টোটাল ক্যাপাসিটি কি বালতির চেঞ্জ হয়েছে, আগে 15 ছিল এখন 5 দেখাচ্ছে, এটা টোটালটা। আর এটা হচ্ছে টোটাল ওয়াটার কত আছে, টোটাল বালতিটার পরিমাণ টোটাল ওয়াটার। তাহলে আমার এখন দেখাচ্ছে 5:3। তাহলে এটা কি সম্ভব আগে 15 ছিল এখন 5? না, বালতির পরিমাণটাই কি করে দাও
15, তাহলে 3 দ্বারা গুণ করে দিলাম, মানে 15:9। আগেও 15 ছিল, এখন 15, আগে জল 7 ছিল, এখন জল কত হয়ে গেল 9। কিন্তু 7 থেকে 9 পাচ্ছি কী করে? না আমরা 2 অনুপাত এক্সট্রা পাচ্ছি। 2 অনুপাত এক্সট্রাটা পাচ্ছি কী করে? যদি 4 লিটার জল বেশি থাকে, তার মানে 2 এর মানেই কত? 4 লিটার। অনুপাতে 2 বাড়ছে, জল কত বাড়ছে? না 4 লিটার, তাহলে 2 এর মানেই কত? 4 লিটার। কিন্তু কোয়েশ্চানে কী চাইছে? বালতিটির জল ধারণ ক্ষমতা কত? বালতিটির জল ধারণ ক্ষমতা কত? টোটাল 15। 2 এর মান যদি 4 হয় মানে দ্বিগুণ, তাহলে 15 দ্বিগুণ কত? না 30 লিটার। তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত? না 30 লিটার। এরপর দেখি 83, কি বলা আছে? না প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় বার করো। মৌলিক সংখ্যার গড় বার করার নর্মাল কিছু নিয়ম নেই, শুধুমাত্র পরপর সংখ্যা লিখে যাও এবং যোগ করে যাও। তাহলে প্রথম থেকে শুরু করছি, একদম 2, 2 হচ্ছে মৌলিক। 2 + 3 + 5 + 7 + 11 দিয়ে 13, 17, 19 প্লাস 21 নয় 23, টোটাল 9টা হলো। 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, 10 থেকে 20 পর্যন্ত 4টা, তারপর আরেকটা, টোটাল 9টা। তাহলে যোগ করলে কত পাচ্ছি? 7 × 10 17, এইটা যোগ করলে পাচ্ছি 30 30 60, মানে 60 20 80 90, টোটাল যোগ করলে পাচ্ছি 100। যেহেতু 9টি সংখ্যার গড় করছি তাই 9 দ্বারা ভাগ, মানে 11 পূর্ণ 1/9। অপশান সি। মৌলিক সংখ্যার গড় বার করার নিয়ম নর্মালি যোগ করেই করতে হয়, তাছাড়া আর বিকল্প কোনো নিয়ম নেই। ঠিক আছে। একটি ফ্যানের ধার্য মূল্য 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। ঠিক আছে। এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটি একজন ক্রেতা 1104 টাকায় পায়? তাহলে প্রথমে আমি আগে 20% ছাড় দেওয়া হয় বলেছে, তাহলে 1500 টাকার উপর আমি যদি 20% ছাড় দিই মানে কত? 15 দুগুণে 30, মানে 300 টাকা ছাড় দিচ্ছি। তাহলে মানটার দাম কত হচ্ছে? কত হচ্ছে? না 1200 টাকা। কিন্তু আমাকে বলেছে কত? না 1104 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কত ছাড় দেব? 1200 থেকে 1104, মানে আমাকে 96 টাকা ছাড় দিতে হচ্ছে। 96 টাকা ছাড় কার উপর দিতে হচ্ছে? না 1200 টাকার উপর। কত শতাংশ? না ইন্টু 100%। তাহলে 2টা শূন্য ক্যান্সেল, 8 12 96, মানে কত পার্সেন্ট ছাড় দিতে হবে? আরও তার উপর 8% ছাড় দিতে হবে, যাতে কি পাই? 1104 টাকায় পাই। ক্লিয়ার? নেক্সট 88, 2 জন লোক 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। 3 জন লোক এবং 8 জন বালক একই কাজ 11 দিনে শেষ করতে পারে। তাহলে নর্মালি আমরা লিখব কিভাবে? এটা একটু ছোট করে দিই, বুঝলে? তাহলে দেখো, 2 জন লোক মানে 2 ম্যান প্লাস 7 জন বালক মানে 7 বয়েজ কত দিনে করতে পারছে? না 14 দিনে। আবার কি বলা আছে? না 3 ম্যান প্লাস 8 জন ছেলে কত দিনে করতে পারছে? না একজন কাজ 11 দিনে করতে। তাহলে টোটাল ওয়ার্কটা কি? যেহেতু মৌলিক সংখ্যা 14 11 154, এটা কি? এটা টোটাল ওয়ার্ক TW। তাহলে দেখো 14 কতয় 154, না 11, আর এটা 11 14। তাহলে আমরা একটা অনুমান করে বা হিট অ্যান্ড ট্রায়াল যেটা বলে সেটা করে কি পাবো? আমাদের যে এম এর মান কত বসাবো, বি এর মান কত বসাবো, যাতে এই দিকে থেকে 11 পাই। আবার এইদিকেও এম এর মান কত বসাবো, বি এর মান কত বসাবো, যাতে এর মান কত পাই? 14 পাই। দেখো নর্মালি যদি আমি যোগ করি 7 আর 2 যোগ করলে কত হয়? না 9, কিন্তু আছে কত? 11। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 2 দুগুণে 4 করে দিলে 4 এর সাথে 11 হলে মানটা মিলে যাচ্ছে। তাহলে বয়সের মান যদি 1 হয় এবং ম্যানের মান যদি 2 হয়, তাহলে কি পাচ্ছি? না 2 দুগুণে গুণ করলে 4 আর এদিকে 7, তাহলে দেখো 7 আর 4 11 হচ্ছে।
এই মানটা কি নিচের ক্ষেত্রেও স্যাটিসফাই করছে? যদি বি এর জায়গায় 1 বসাই আর ম্যানের জায়গায় 2 বসাই, দেখো 3 দুগুণে 6 আর 8 যোগ করলে 8 আর 6 14 আমি পাচ্ছি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ম্যানের এফিসিয়েন্সি কত না 2 আর বয়েজের এফিসিয়েন্সি কত 1। মানে একটি কাজ বয় যতটা করতে পারবে তার থেকে ম্যান অবশ্যই বেশি কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে আমার কি চাইছে 8 ম্যান আর 8 বয়েজ, 8 ম্যান প্লাস কত 6 বয়েজ, তাহলে 8 ম্যানের জায়গায় 2 বসছে আর বয়েজের জায়গায় 1, মানে টোটাল কত কাজ করতে পারছে 8 দুগুণে 16 আর 6 6 12 22। বলেছে 8 জন লোক ও 6 জন বালক ওই কাজের 3 গুণ কাজ, ওই কাজের 3 গুণ কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে এই কাজ কত না 154, 154 এর 3 গুণ কাজ কত দিনে শেষ করতে পারবে না এই 22 আছে, 22 দ্বারা ভাগ করে দাও, 11 দুগুণে 22, 11 একে 11, 11 4 2 7, মানে 3 7 21 দিনে তারা শেষ করতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এবং শর্ট ট্রিক্স। ঠিক আছে, যদি তুমি আন্দাজে এইসব অঙ্ক বুঝে নিতে পারো, মানটা সহজ সামনাসামনি থাকে, 1 2 3-এর মধ্যে থাকে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, একবার 1 একবার 2 ধরে চেষ্টা করবে, অবশ্যই হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখি 3 4 5 6 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে কত। আমি একদম বেসিকভাবে করব, 3 4 5 6 8। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করে দেখি, 2 3 যাচ্ছে না, 2 দুগুণে 4, 2 5 10, 2 3 6, 2 4 8। ঠিক আছে, এরপর 3 দ্বারা ভাগ করে দেখি, আবার 2 দ্বারা যাচ্ছে, 2 দ্বারাই করি, 3 2 1 2, 2 5 10, এই সরি যেগুলো ভাগ করা যায় না সেগুলো কি হয় অটোমেটিক নেমে যায়। আবার 3 দ্বারা, 3 1 3, 1 নেমে গেল, 5 নেমে গেল, 3 1 3 2। তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা মানে কি, মানে যে কোনো সংখ্যা ডবল ডবল থাকবে। তাহলে 2 আর 2 এটা পাচ্ছি ডবল আছে, বাকি আর কেউ ডবল নেই। তাহলে যারা ডবল নেই তাদেরকে ডবল করে নিতে হবে, তবেই আমি পূর্ণবর্গ পাবো। যদি ডবল না থাকে তাহলে ডবল করে নিতে হবে। তাহলে এটা 2 2 4, 3-এর স্কোয়ার করে নিব 9, 5-এর স্কোয়ার 25, আবার 2-এর স্কোয়ার 4। যারা নেই তাদের ডবল করে দিচ্ছি, 2-এর ডবল 4, 5-এর ডবল কে 5 গুণিত 5 মানে 25। তাহলে এই 4টি গুণ করো, 9 গুণিত 9 গুণিত 25 গুণিত 4, মানে 25 4-এ 100, 4 9 3600। তাহলে আমাদের কি হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যার মান কত হয়ে গেল না 3600। আশা করি বোঝা গেল। আমরা যে গুণটা করছি আরেকবার বলে দিচ্ছি, 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 2। তাহলে আমাদের তো এখানে দুটো 2 আছে, 3 কিন্তু একটা আছে তার জন্য আরেকটা 3 নিচ্ছি, 5 কিন্তু আরেকটা আছে তাই আরেকটা 5 নিচ্ছি, 2 যেহেতু আরেকটা আছে তাই আরেকটা 2 নিচ্ছি। বোঝা গেল। এরপর টোটালটা গুণ করে দিলে আমাদের অ্যান্সার কত আসছে না 3600। ক্লিয়ার, এই জিনিসটাই করলাম। নেক্সট কি দেখো, এই টাইপের প্রশ্ন প্রতি পরীক্ষায় কিন্তু আসে। এর একটা বেস্ট উপায় কি আমি মাঝে করে নিই, যখন এইরকম থাকে যে নিচের যে সংখ্যাটা থাকে এদিকেও ওই সংখ্যাটা থাকে, তখন কি করি এই যে 999 এর থেকে 1 মাইনাস করে দেব আর 995 এর থেকে 1 প্লাস করে দেবো, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। 999 থেকে 1 কম কত 998, উপরের মানটা কত আছে না 995, একে 1 বেশি করে দেবো 996, এটাই আমার উত্তর। তাহলে কোনটা অপশান বি। বোঝা গেল। নেক্সট, একটি ট্যাঙ্ক 1/4 অংশে 135 লিটার জল ধরে, যদি ট্যাঙ্কটিতে 180 লিটার জল ধরে তাহলে ট্যাঙ্কটি কত শতাংশ ভর্তি থাকবে। তাহলে দেখো ছোট করে দিই একটু, খুব বেসিক কোয়েশ্চেন। বলছে 1/4 অংশ কত থাকছে না 135 লিটার। আমি উল্টোটা বলতে পারি যে 135 লিটার মানেই কত না 1/4 অংশ। কোয়েশ্চেনে চাইছে 180 লিটার সমান কত অংশ, তাহলে 180 লিটার সমান কত অংশ বলো। তাহলে 1/4
135টা কী হয় নিচে চলে আসে, 135 ইন্টু কত না 180। তাহলে কাটাকাটি করো, 9 দ্বারা, 9 কে 9, 9 5 45, 9 2 18, 20, 4 5 20, 5 3 15। উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে 3, মানে কত হয়ে গেল আমার 180 লিটার, মানে 1/3 অংশ। নেক্সট দেখি আমার লাস্ট প্রশ্ন, একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়। তাহলে সংখ্যা তো সবসময় 100%, যেটাকে ধরবো সবাই 100%, তার থেকে যদি 35% হ্রাস পায় তাহলে কত থাকে না 65% থাকে। কিন্তু কোশ্চেনে কি বলা আছে 35% হ্রাস পেয়ে সংখ্যাটি কত হয়ে যাচ্ছে না 325। তাহলে মানে 65%-এর মানেই কত না 325। সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হয়। আগে বৃদ্ধির হার পরে যাচ্ছি, আগে বলো সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি মানে 100%। 65-র 5 গুণ 325, দেখো 65-র 5 গুণ করলে 5 6 30, 5 5 25, তাহলে সংখ্যাটি হয়ে গেল 500। তাহলে সংখ্যাটি হয়ে গেল 500, তাকে কত পার্সেন্ট বৃদ্ধি করলে হবে 625। তাহলে 500 থেকে কত বৃদ্ধি পাচ্ছে না 125। কার থেকে বৃদ্ধি পাচ্ছে না 500 থেকে, তাই 500টা নিচে কত শতাংশ বৃদ্ধি পাচ্ছে মানে ইন্টু 100%। দুটি শূন্য গেল, 5 2 10, 5 5 25, মানে আমার যদি সংখ্যাটি 25% বৃদ্ধি করি তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে 650। তাহলে কি আমাদের শিফট নাম্বার 1 16ই নভেম্বর যেটা কোয়েশ্চেন হয়েছিল তার সমস্ত কোয়েশ্চেন আমি করলাম। যদি কারো কোনো টাইপের প্রবলেম থাকে তাহলে জিজ্ঞাসা করবে, আমি কমেন্টে জিজ্ঞাসা করার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে, কার কীরকম লেগেছে বলবে। তাহলে বাকি শিফটের কোয়েশ্চেনগুলো আমি অতি তাড়াতাড়ি নিয়ে আসছি, ঠিক আছে। আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ। যদি কারো পিডিএফ চাই তারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে।